তার অজানা সে ও হৃদয়কে অনেক ভালোবাসে, কিন্তু সে এতক্ষণে এটা বুঝে গেছে যে হৃদয় কেন উঠে অন্য রুমে চলে গেছে। এটার জন্য সে হৃদয়কে না, বরং তাকে দোষারোপ করছে। হৃদয় এবং জান্নাত দুজনেই নিজেদেরকে দোষারোপ করছে। তারা এই ব্যাপারে দুজনেই অনুতপ্ত। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। হৃদয় চিন্তা করে সে আজকে জান্নাতকে বিয়ে করবে, তাই সে তার বিয়ে অন্তর সাহেবকে ফোন দেয়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব, আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম। স্যার, এভাবে বলবেন না, আপনি নির্দ্বিধায় বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তারপর আমি অন্তরকে আমার এবং জান্নাতের বিয়ের কথা বললাম এবং তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। জি স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো সব কাজ করে রেখে দেবো। অন্তর কল কেটে দেওয়ার পর আমার বন্ধু সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরতেই, হ্যালো, কে বলছেন? তোর দুলাভাই, চিনেছিস এখন? সরি, আপনি ভুল নম্বরে কল করছেন। আমার তো বোনই নেই, দুলাভাই আসবে কোথা থেকে? এ কথা বলে সোহান যে ফোনটা কেটে দিতে যাবে তখনই বললাম, আরে ভাই, আমি হৃদয়। এবার চিনেছিস তো নাকি? হৃদয়, তুই কোথায়? তোর ফোন বন্ধ কেন? আমি আপন হিমু তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। যেখানেই গেলি আমাদের তো বলে যেতে পারতি, তাই না? নীলা না হয় বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমরা তো আর করিনি। আসলে এটাই হয়তো সত্যিকারের বন্ধুত্ব। আসলে ভাই, সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদের বলার সময়টুকু পাইনি। কি এমন হয়েছিল যে আমাদের না বলে তুই চলে গেলি? তাহলে শোন। তারপর আমি সেদিনের পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম। চাচার কথা, জান্নাতের কথা সব বললাম। আর এটাও বললাম যে আজ আমার আর জান্নাতের বিয়ে, তাই আপন আর হিমুকে নিয়ে সোহান যেন কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করে। আরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে যেই বাইরে যাব, ঠিক তখনই জান্নাত আমার সামনে এসে বলতে শুরু করলো, আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তার জন্য সরি। সরি তো আমার বলার কথা, কারণ আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না। রান্না শেষ হয়েছে, খেতে আসো। চলো। তারপর আমি আর জান্নাত খাওয়া শেষ করি। তুমি না বলেছিলে আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তুমিও রেডি হয়ে নাও। আর কিছু না বলে আমিও রেডি হয়ে নিলাম। কিন্তু জান্নাত এখন রেডি হয়ে শেষ করেনি। মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে তা তারাও জানে না। জান্নাত, তুমি এসো, আমি গাড়িতে বসলাম। হায়রে মেয়ে মানুষ, সাজতে কি এত সময় লাগে নাকি? এই তো এসে গেছি। আমি ওর দিকে তাকাতেই আবার ক্রাশ খেলাম, কারণ জান্নাত আজকে আমার পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে নীল চড়ি, খোপায় ফুল, ঠিক যেন নীল পরি। আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। কি মিস্টার HKB আহমেদ, অমন করে কি দেখছেন? পরি দেখি। ও তাই নাকি? এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, উঠো। আমি আর জান্নাত দুজনে মিলে প্রথমে কাজী অফিসে চললাম। কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করাতে জান্নাত প্রশ্ন করলো, এটা তো কাজী অফিস, এখানে কেন নিয়ে আসলে? এখানে মানুষ কিসের জন্য আসে? ঠিক তখনই পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। পেছনে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, সে হচ্ছে হিমু। আমি হিমুকে কিছু বলতে যাব, তার আগে জান্নাত বলতে শুরু করলো, আই নেই, তুমি বলা নেই কওয়া নেই ওকে জড়িয়ে ধরেছো। নিজের হবু বরকে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি? হবু বর মানে? হৃদয় ইনি আর কি বলছে? হৃদয় কি বলবে? আজকে আমাদের বিয়ে, তাই তো এখানে এসেছি। আর হৃদয় এই ঝগড়াটে মেয়েটা কি? ও হচ্ছে জান্নাত, চাচার মেয়ে। আমার মুখ থেকে এই কথা শুনে জান্নাত আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না, সবার সামনে কান্না শুরু করে দিল। এদিকে আমি হিমুর কার্যকলাপ দেখে মনে মনে হাসছি। হৃদয়, ইনি কান্না করছে কেন? মনে হয় খুশিতে কান্না করে দিছে, তাই না জান্নাত? ওই, তুই আমার সাথে আর কথা বলবি না। এই কথা বলে যে জান্নাত চলে আসতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম। ওই, হাত ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হবে। জান্নাতের কথা শুনে হিমু জোরে জোরে হাসতে শুরু করলো এবং হিমুর সাথে সাথে আমিও। আবার দাঁত বের করে হাসছিস কেন? হাত ছাড়বি নাকি চিৎকার করব? দোস্ত, ভাবি দেখি খুব রাগ করেছে, আজ তো তোকে শেষ করেই ফেলবে। হিমুর মুখ থেকে ভাবি নাম শুনে জান্নাত আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে, হারামি সব দোষ তোর। মাথায় হালকা করে একটা চড় মেরে বললাম, আমি কি করব? ভাবলাম তোর হবু বউকে একটু জানানো যাক। তখনই পেছন থেকে আপন বলতে শুরু করলো, তুমি আবার ভাবিকে কে কি বললো? ভাবি কান্না করছে কেন? আপনারা এসব কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না।
তোমার কিছু বুঝতে হবে না, ভেতরে আসো, সব নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু আপন, আর এতক্ষণ যে তোমার সাথে অভিনয় করলো সে হচ্ছে আপনার জিএফ হিমু। 1 মিনিট দাঁড়া। আবার কি হলো? আমি আপনের জিএফ না, আমি আপনের বউ। মানে? মানে হচ্ছে হিমু আমার বিয়ে করা বউ। বাবা মায়ের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। মানে? কি রে, এখনো যাচ্ছিস না কেন? চলো। আরে ভাই, মন খারাপ করিস না, তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিমনে। থাক, লাগবে না। তারপর কাজী অফিসের ভেতরে গিয়ে বিয়ের সমস্ত কাজ শেষ করে আমি, জান্নাত, সোহান, আপন, হিমু আমরা সবাই মিলে এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় এবং খাবার কিনতে গেলাম। কাপড় এবং খাবার কিনে সেখান থেকে সোজা এতিমখানায় গেলাম। সেখানে গিয়ে তাদেরকে সব দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে জান্নাত তো পুরাই শখ, কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কি হলো, সবাই ভেতরে চলো। এটা কি তোর বাসা? কেন? না, এমনি বললাম আর কি। তারপর সবাই বাড়ির ভেতরে গিয়ে তো আরো অবাক, কারণ বাইরের চেয়ে ভেতরে আরো সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ভাবনার ছেদ ঘটিয়ে অন্তর বলল, স্যার, আপনার কথা মতো সব কাজ কমপ্লিট। আপনি চাইলে সবকিছু ঘুরে দেখতে পারেন। তার আর দরকার নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ স্যার, ম্যাডামের জন্য পার্লার থেকে লোক এসেছে, ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন। এই কথা বলে অন্তর চলে গেল। দোস্ত, তোর ভাবিকে নিয়ে রুমে যা এবং আমার মনের মতো সাজিয়ে দিস। তুই কোনো চিন্তা করিস না। তারপরে হিমু জান্নাতকে নিয়ে রুমের ভেতরে চলে গেল। আমি, সোহান, আপন 3 বন্ধু মিলে অনেকদিন পর আড্ডা দিতে লাগলাম। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গেছে তা আমি কল্পনাও করতে পারিনি। তখনই হিমু এসে বলল, কি রে, তুই এখনো এখানে আড্ডা দিচ্ছিস কেন? ভাবি তোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে, যা রুমের ভিতরে যা। বস, তাই কর। দোস্ত, আমার না খুব ভয় করছে। তুই আজকে জান্নাতের সাথে যা করেছিস, আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে। যা রুমে যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। বন্ধু, যাই রে, যদি থাকি বেঁচে আবার আসিব ফিরে বন্ধু তোদের মাঝে। বাহ বাহ, কি কবিতা বললেন! কবিতাকে সরো আর ওকে ধরো, ধরে বাসার ঘরে ঢুকে বাড়ি দিয়ে দাও। এ কথা বলে ওরা 3 জন মিলে আমাকে বাসের ঘর থুক্কু বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আমি ভেতরে গিয়ে দেখি জান্নাত খাটের উপর বড় একটা ঘোমটা টেনে বসে আছে। আমি হালকা করে একটা কাশি দিতেই একটু নড়ে চড়ে উঠল। কিন্তু আমি তো শুনেছিলাম বাসর ঘরে বউ নাকি স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু জান্নাত তো সালাম করবে দূরের কথা, কাছেই আসছে না। আমি আবার কাশি দিলাম। এবার জান্নাত নিজের ঘোমটাটা খানিক তুলে আমার দিকে আসতে লাগলো। ওর এদিকে আসা দেখে আমি তো ভয়ে শেষ, কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলো এবং বলল, আসো, আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহিত জীবনের সূচনা করি। চলো। তারপরে দুজনে ওযু করে এসে মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। কালকে যা করতে পারিনি আস্থা করে দেখাবো। তো না করলো কে? এই কথা বললে জান্নাত নিজেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর তারপরে কি হলো সব ইতিহাসের পাতায় লেখা আছে।